দিছিলাম কিনা মনে নাই, না দিয়ে থাকলে এখন দিয়ে দিবনি ক্লাস শেষে। আচ্ছা, আমার কাছে আচ্ছা নাই, আমি পাইও নি। ওকে ঠিক আছে, না থাকলে আমি দিয়ে দিবনি। আচ্ছা, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে এক ধরনের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে ফ্রিকোয়েন্সি নিয়েই মেন কাজ কারবার, বোঝা যাচ্ছে আগেরটার মতন। বাট এখানে অর্থোগোনাল এই প্রপার্টিটার জন্য এটা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর চাইতে ইউজ করা বেশি ইফিশিয়েন্ট। এখন অর্থোগোনাল এটা কে? এটা অর্থোগোনালটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যালগুলো, বা বলা যেতে পারে যে আমাদের যে সিগন্যালগুলোকে আমরা কি করব, মডুলেট করে পাঠাবো, ঠিক আছে? সেটা তো একটা, প্রত্যেকটারই এক একটা ক্যারিয়ার থাকে। তো প্রত্যেকটার ক্যারিয়ার সিগন্যালগুলো আরেকটার সাথে অর্থোগোনাল, বা এভাবে আরেকভাবে বলা যেতে পারে প্রত্যেকটা মডুলেটেড সিগন্যাল আরেকটা মডুলেটেড সিগন্যালের সাথে অর্থোগোনাল, মানে লম্বালম্বি ভাবে থাকবে, ঠিক আছে? এটার সুবিধা অসুবিধা কি আমি এখন জাস্ট আগে একটা নিচে কয়েকটা ছবি দেখায় আসি, তারপরে আমি বলতেছি এটার কনসেপ্ট আর একটু ক্লিয়ার করে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন তাই না? ছোট করি। জি ম্যাম। আচ্ছা, ছবিটা কি দেখতে পাচ্ছেন? একটু বড় করব না, এটা ঠিক জি ম্যাম, আছে? একটু বড় করে দেন ম্যাম। ওকে, এখন দেখেন এটা হচ্ছে ওপরেরটা যেটা লেখা আছে সেটা হচ্ছে এফডিএম। এফডিএম এ আমরা কি জানি? দেখেন প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে গার্ড ব্যান্ড দিয়ে রাখছে, ঠিক আছে? তো কোনো ইনফরমেশন পাস করতে হইলে আমাদের তাহলে এফডিএম এ কিন্তু অনেক বেশি ফ্রিকোয়েন্সি লাগবে। কিন্তু আমাদের ওএফডিএম এর ক্ষেত্রে দেখেন, এটা দেখে প্রথমে যেটা মনে হচ্ছে, আপনারা যেটা প্রথমে মনে করতেছেন যে ম্যাডাম একটা আরেকটার উপর ওভারল্যাপ আছে, কোনো গার্ড ব্যান্ড নাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওভারল্যাপ না। এটা কি সেটা আমি বুঝাবো পরে। জাস্ট আপনারা দেখে রাখেন যে এখানে কতটা ফ্রিকোয়েন্সি বাঁচতেছে। ওপরে এফডিএম এর জন্য পুরো ফ্রিকোয়েন্সিটা লাগছে, আর এখানে দেখেন জাস্ট এইটুকু ফ্রিকোয়েন্সির মধ্যে সেম মেসেজটা চলে যাচ্ছে। তাহলে আমাদের ব্যান্ডউইথ এতটুকু বাঁচা যাচ্ছে ওএফডিএম এর ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা আমি যেটা বললাম? এইটুকু বুঝেন, তারপর আমি ওভারল্যাপিং না কি হয়েছে এই জিনিসটা সেটা বোঝাচ্ছি। এটুকু জি বুঝছেন ম্যাম, তো বুঝছি। তাইলে, যে এফডিএম এর ক্ষেত্রে আমাদের অনেক বেশি ফ্রিকোয়েন্সি লাগে বা ব্যান্ডউইথ লাগে, কিন্তু ওএফডিএম এর ক্ষেত্রে সেটা বাঁচা যায়। কারণ কি, আমরা এটা অর্থগোনাল আকারে পাঠাতে পারি ক্যারিয়ার গুলোকে। এখন অর্থগোনাল আকারে পাঠাতে পারি বলতে কি বোঝায়, সেজন্য একটা ছবি অন করছি, একটু দাঁড়ান, একটা ছবি অন করতেছি। দেখতে পাচ্ছেন ছবিটা? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখেন উপরেরটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, গার্ড ব্যান্ড দেওয়া আছে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মাঝখানে, দেখছেন ছোট ছোট করে গার্ড ব্যান্ড। এখন ওএফডিএম এর ক্ষেত্রে কি, এখানে বলা হয়েছে এখানে কোনো গার্ড ব্যান্ড লাগে না। এখন কেন লাগে না? এখন আপনারা বাহ্যিকভাবে চোখে দিয়ে দেখলে বলুন ম্যাডাম একটার উপর আরেকটা ওভারল্যাপ করানো আছে, তাহলে তো এখানে ইনফরমেশন লস হবে বা অনেক কিছু হবে। কিন্তু এখন খুব ক্লোজলি দেখতে হবে, ঠিক আছে? আমি একটু বড় করতেছি ছবিটা একটু। এখন দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কালার আছে, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, আর হচ্ছে ভায়োলেট কালার, দেখছেন? চার ধরনের কালার। চার ধরনের কালার বলতে আমি বোঝাচ্ছি চার ধরনের ফ্রিকোয়েন্সি, অথবা বলতে পারেন চার ধরনের ক্যারিয়ার, ঠিক আছে? অথবা বলতে পারেন চার ধরনের মডুলেটেড সিগন্যাল। তবে এই ক্ষেত্রে ক্যারিয়ারই সাধারণত বলা হয়, কারণ ক্যারিয়ারেরই ফ্রিকোয়েন্সি মানে কি বলবো এক একটার এক এক রকম রাখা হয়, ঠিক আছে? তো ওএফডিএম এর ক্ষেত্রে যেটা মেন বৈশিষ্ট্য এফডিএম এর চাইতে, সেটা হচ্ছে দেখেন এইটার একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই লালটার, এই লাল যে আমাদের ওয়েভটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল বা একটা ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার। দেখেন ওটার পিক যখন ভ্যালু, তখন ওই পিকের সময় দেখেন সবুজ যে ফ্রিকোয়েন্সিটা সেটার ভ্যালু কত, বা ওয়েভটা সেটা ভ্যালুটা কত, 0। যেটা নীলটা সেটার ভ্যালু কত, 0। যেটা বেগুনিটা সেটা ভ্যালু কত, 0। অন্যান্য সময় এদের কিছু না কিছু ভ্যালু আছে, বাট যখন পিক হবে তখন কিন্তু অন্য কোনো কিছু আর পাবো না, আর আমরা সেই পিক ভ্যালু গুলো নিব। আর এই পিক ভ্যালুর অবস্থায় যখন আসবে তখন দেখেন এইটা প্রত্যেকটার সাথে অর্থগোনালি থাকবে। মানে এই রেড ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে নীল, বেগুনি, সবুজ সবার সাথে এটা কিভাবে আছে,
অর্থোগোনাল ভাবে আছে, ঠিক আছে? মানে একটা কি টানা হচ্ছে, লম্ব টানা হচ্ছে। ওই লম্বটা টানা, এই তিনটার সাথে লম্বটা টানলে কি হবে, যে পয়েন্টটা পাবো সেটাই হচ্ছে রেডটার পিক। এই রেডটার যখন পিক অবস্থায় থাকবে তখন দেখেন বাকি ফ্রিকোয়েন্সি গুলো 0 থাকবে। মূল ফিচারটা এটা। সবুজটা যখন অ্যাক্টিভ হবে তখন দেখেন লালটা 0, এই যে 0 দিয়ে যাচ্ছে, নীলটা 0, বেগুনিটাও 0। তারপরে দেখেন নীলটা যখন হাই তখন দেখেন এখানে সবুজ, বেগুনি, লাল তিনটাই 0 পজিশনে আছে। কিন্তু বেগুনিটার ক্ষেত্রে কি নীলটা, লালটা, সবুজটা তিনটাই কিন্তু 0। বুঝতে পারছেন? সো এটা ওভারল্যাপিং হচ্ছে না, যে কোনো একটা সময়ে একটাই অ্যাক্টিভ থাকছে, সবগুলো কিন্তু অ্যাক্টিভ থাকছে না, ঠিক আছে? এটার জন্য ওএফডিএমটা খুবই কি হবে, ইফিশিয়েন্ট হবে। দেখেন এইটা যেটা ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং অনেক জায়গা লাগে, সেটা এখানে মানে ওভারল্যাপিংও হচ্ছে না, বা জায়গা কমের মধ্যেও মানে আমাদের ব্যান্ডউইথ বাঁচাতে পারছি, ফলে আমাদের কস্ট কম হচ্ছে, ডিজাইনটা বেশি ইজি হচ্ছে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কনসেপ্ট ওএফডিএম এর। বুঝতে পারছেন আমি যেটা ভুল বললাম? জি ম্যাম। ওকে, তাইলে আমি এখানে স্টপ করে আরেকবার ইয়েতে ফিরে যাচ্ছি। তাহলে আমাদের ওএফডিএম এর সাথে যদি আমি এফডিএম এর একটা পার্থক্য বলি, তাহলে মেন পার্থক্য কি? ওএফডিএম এ কি হয়, একটা পার্থক্য বলেন। ওএফডিএম এ ম্যাম ব্যান্ডউইথ সেভ হয়। কোথায়, এফডিএম এ না তারপর ম্যাম ওএফডিএম এ? অনেক কম সময়ের মধ্যে ওএফডিএম এ ম্যাম ব্যান্ডউইথটা সেভ হয়, আচ্ছা, তারপর? আর এফডিএম এ ব্যান্ডউইথ বেশি লাগে ম্যাম। আচ্ছা, তারপর আরেকটা? ম্যাম এটাতে মানে অল্প ব্যান্ডউইথে সিগন্যালগুলি খুব মানে পাস হয়, আর পিএফডিএম এ ম্যাম ব্যান্ডউইথ বেশি লাগে। দুইটা একই হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তাও হয়েছে, সমস্যা নাই। এটাই হচ্ছে মেন পার্থক্য, ঠিক আছে? ওএফডিএমটা বেশি এফিশিয়েন্ট। ওএফডিএমটা বেশি ইফিশিয়েন্ট। ম্যাম, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এফডিএম এ গার্ড ব্যান্ড থাকে থাকে আর আপনার ওএফডিএম এ গার্ড ব্যান্ড থাকে না, রাইট? এটা একটা পার্থক্য। আকিদা আর একটা বলছে যে ম্যাম ম্যাডাম হচ্ছে ওএফডিএমটা বেশি ইফিশিয়েন্ট আর এফডিএমটা কম ইফিশিয়েন্ট। এটাও হয়েছে। আর কিছু, আর কিছু বোঝা যাচ্ছে এটা দেখে? আর একটা জিনিস মূলত আরেকটা ভাবে বলা যায়, যদি গার্ড ব্যান্ড আমি এফডিএম এর ক্ষেত্রে যদি গার্ড ব্যান্ড কম দিই তাহলে কিন্তু একটু ওভারল্যাপিং এর সম্ভাবনা আছে এফডিএম এ গার্ড ব্যান্ড কম দিলে। কিন্তু ওএফডিএম এর ক্ষেত্রে কখনোই ওভারল্যাপিং হবে না, কারণ এটার অর্থোগোনাল প্রপার্টিজ আছে, একটা আরেকটা সাপেক্ষে মানে অর্থোগোনাল বা লম্ব, ঠিক আছে? ফলে কখনোই একটা একটার সাথে ওভারল্যাপিং হবে না, ঠিক আছে? নির্দিষ্ট একটা পজিশন আর কি, যখন হাই থাকবে তখন। এই তো এখন আমরা যেটুকু বুঝছি ছবি দেখে সেটুকু তো বুঝলাম, এখন হচ্ছে যেটা লেখা আছে সেটা একটু পড়ে শোনাবো, একটু বেসিক অংশগুলো পড়াবো, ঠিক আছে? এখন যদি আপনারা বলেন ম্যাডাম ওএফডিএম এত সহজ বা এতটুকু, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি যেটুকু করতে পারবো আপনাদের সেটা হচ্ছে জাস্ট ধরাই দিতে পারবো জিনিসটা, কিন্তু যে টপিকগুলো আমি বলতেছি সেগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। ওএফডিএমটা আপনাদের সব মানে জব পরীক্ষাগুলোতে খুবই বেশি আসে, ঠিক আছে? এটার কনসেপ্ট কি, এটার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাইলে মানে অনেক কোশ্চেনে আনসার দিতে পারবেন। আর এটা রিলেটেড কিন্তু অনেক বড় বড় কি বলবো কোশ্চিন আছে বা ব্যাখ্যা আছে, ঠিক আছে? তো এখন তো আমি সিলেবাস শেষ করার জন্য এত কিছু করতে পারবো না, যেটুকু পারছি সেটুকুই করাচ্ছি, ঠিক আছে? আপনাদের কিন্তু বাকি অংশ পড়তে হবে, মানে যদি চান আর কি, যারা মানে সরকারি জবের জন্য পড়তে চান, যে আরো কিছু পড়তে চান আর কি যারা। এই আচ্ছা, OFDM is a technique where the channel bandwidth is split into many closely packed subcarriers or narrowband channels, each of which transmits signal independently using techniques like QAM. আমরা QAM পড়ছিলাম না? QAM এ কি হয়? ও আপনাদেরকে তো পড়ায়নি, সরি, এটা তো কমিউনিকেশন থিওরিতে পড়াইছি। QAM এ কি হয়? কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশনে কি হয়? দুইটা জিনিসের মিশ্রণ হয়, একটা কি ASK, একটা হচ্ছে PSK, তাই তো? তাই না? জি ম্যাম। ভুলে গেছি। তো ASK আর PSK এর মিক্সড হয় যেখানে, সেটা হচ্ছে QAM। তো এখানে কি হয়, একটা হচ্ছে আমাদের কোয়াড্রেচার যখনই থাকবে তখনই বুঝবেন একটা থাকে ইন ফেজে আর একটা থাকে 90 ডিগ্রি ফেজ শিফটে, তাই না? তারপরে কি করি আমি, একটা ইন ফেজ কম্পোনেন্ট নিয়ে একটা 90 ডিগ্রি ফেজ শিফট কম্পোনেন্ট নিই, ঠিক আছে? তারপরে সেটাকে যদি মিক্স করানো হয় তাহলে কি হয়, QAM পাওয়া যায়। তার মানে এখানে অ্যামপ্লিটিউডের মানে ভ্যারিয়েশনটাও হবে,
প্লাস ফেজ শিফট করার জন্য এখানে কি হবে, ফেজেরও ভ্যারিয়েশন হবে। এই জন্য এটার নাম হচ্ছে QAM বা কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ মেইনলি এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। এই প্রসেসটা অ্যাপ্লাই না করলে তো ধরেন আমি যখন দেখাচ্ছি নির্দিষ্ট একটা স্পেসিফিক সময়ে হাই থাকবে একটা, বাকিগুলো কি থাকবে, জিরো থাকবে। সেটাতে একটা নির্দিষ্ট অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনও হচ্ছে ওখানে, আবার অ্যাঙ্গেলেরও ভ্যারিয়েশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট কথা, QAMটা ইউজ হয় কোথায়, OFDM এ কি ইউজ হয়, কোন টেকনিক, মডুলেশন টেকনিক, QAM ইউজ হয়, ঠিক আছে। এটা খুবই ভালোভাবে মনে রাখবেন। তারপর বলছে কনসিকুয়েন্টলি দে ডু নট নিড এনি গার্ড ব্যান্ডস, ওখানে কোনো গার্ড ব্যান্ড লাগে না OFDM আর কি, অ্যান্ড দাস হ্যাভ বেটার ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ। এটাকে আপনারা এভাবে লিখতে পারেন, তো বলতে পারেন বেশি ইফিসিয়েন্ট, ঠিক আছে। মানে এখানে বলছে গার্ড ব্যান্ড নাই, তাই হচ্ছে আমরা ব্যান্ডউইথটাকে খুবই ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, কাজে লাগাইতে পারি, ঠিক আছে। যেটুকু ব্যান্ডউইথ আছে আমরা সেটুকুকে খুবই কাজে লাগাতে পারি। আর আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যত রেঞ্জ বেশি হবে আমাদের কিনতে হবে ওই রেঞ্জটুকু, ঠিক আছে। কিনতে হলে কস্টটা অনেক বেশি হবে, এই জন্য যত কম হবে ততই বেশি ভালো, ঠিক আছে। এই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কি বললাম, একটা পয়েন্ট মনে রাখতেই হবে, OFDM এর ক্ষেত্রে FDM এর চাইতে ভালো কেন, কারণ এখানে গার্ড ব্যান্ড থাকে না, আর এখানে ব্যান্ডউইথটা বাঁচানো, সেভ করা সম্ভব হয়। আর আরেকটা ইনফরমেশন জানতে হবে যে এটা মানে এই OFDM এ কোন মডুলেশন টেকনিক ইউজ হয়, সেটা হচ্ছে QAM, ঠিক আছে, কোয়াড্রেচার অ্যামপ্লিটিউড মডুলেশন, যেখানে মিক্সড হয় কোনটা কোনটা, ASK আর PSK, ঠিক আছে। এই ওকে, তারপর ডিফারেন্স বিটুইন FDM এন্ড OFDM। আচ্ছা, বলছে ইট ইজ দ্য মাল্টিপ্লেক্সিং টেকনিক হুইচ ইজ ইউজড ইন অ্যানালগ সিস্টেম। আমরা জানি যে FDMটা হচ্ছে কোথায় ইউজ হয়, আমাদের অ্যানালগ সিস্টেমে ইউজ হয়, ঠিক আছে। বলছে ইন FDM গার্ড ব্যান্ড ইজ রিকোয়ার্ড অ্যান্ড দ্য স্পেকট্রাল এফিসিয়েন্সি অফ FDM ইজ লো। বোঝা যাচ্ছে গার্ড ব্যান্ড আমাদের দরকার এবং এটার এফিসিয়েন্সি কম। তারপর আরেকটা বলছে ইন FDM ব্যান্ডউইথ ইজ কমিটেড টু দ্য ডিফারেন্ট সোর্সেস। মানে ব্যান্ডউইথ এক একটা সোর্সের জন্য এক এক রকম, ঠিক আছে। মানে আমাদের মানে যত বেশি বড় ইনফরমেশন থাকবে পাস করতে হবে একটা সোর্সকে, সেটার উপর ভিত্তি করে একটা সোর্স এক এক রকম ব্যান্ডউইথ মানে লাগে আর কি এক একটা সোর্সের। ওকে, এটা গেল FDM সম্পর্কে বর্ণনা। OFDMটাও আমাদের হচ্ছে এক ধরনের FDMই, সো এটাও অ্যানালগ সিস্টেমে ইউজ হয়, এটা বলছে। তারপরে বলছে OFDM এ গার্ড ব্যান্ড ইজ নট রিকোয়ার্ড, গার্ড ব্যান্ডটা আমাদের ইউজ করা হয় না OFDM এ। আর একটা কি বলছে, দ্য স্পেকট্রাল এফিসিয়েন্সি অফ OFDM ইজ হাই হুইচ অপোজ টু দ্য FDM। মানে আমাদের স্পেকট্রাল এফিসিয়েন্সি বা নর্মাল এফিসিয়েন্সি যেটাকে বলেই সেটা হচ্ছে OFDM এর অনেক বেশি, ঠিক আছে, FDM এর তুলনায়। তারপরে বলছে ইন OFDM সিঙ্গেল ডাটার সোর্স অ্যাটাচেস অল দ্য সাব চ্যানেলস। মানে OFDM এর ক্ষেত্রে একটাই ডাটা সোর্স থাকবে যেটা সবগুলো সাব চ্যানেলকে যুক্ত করবে। মানে যদি আমি ধরি একটা সোর্স, ঠিক আছে, ওই সোর্সটার ফ্রিকোয়েন্সি একটা, লালটা ধরেন, তখন কি করবো বাকিগুলোকেও কিন্তু অ্যাড করতেছে, গ্রিনটাকে, তারপরে হচ্ছে ব্লুটাকে, ভায়োলেটটাকে, কিন্তু ওগুলোর ভ্যালু ওখানে জিরো হচ্ছে, ঠিক আছে, সেই হিসেবে বলছে। তাহলে এটা গেল FDM ভার্সেস OFDM এর পার্থক্য, দুটা গেল এইভাবে বলা আর কি। এখন আরো কিছু পার্থক্য আছে যেটা জানা আপনাদের বেশ মানে জরুরি, মানে মেইনলি পার্থক্যই আসে আপনাদের, ঠিক আছে। বা পার্থক্য না বললেও শর্ট নোট লিখতে হইতে বলতে পারে, সরকারি জবের জন্য বলতেছি, অথবা ফিচার গুলো লিখতে বলতে পারে। এটা আমার হচ্ছে রুয়েটে যখন পরীক্ষা হয়েছিল ভাইবার জন্য, তখন এই কোশ্চেনটা আসছিল কিন্তু, যে OFDM এর কিছু ফিচার লেখার কথা, ঠিক আছে। তো মানে বুঝতেই পারতেছে না অ্যাকচুয়ালি, মানে জিনিসটাকে কঠিনও বলা হয় আবার ইম্পর্টেন্টও বলা হয়। তো এখন আমার মনে হয় আর কঠিন নাই আপনাদের কাছে, কারণ আমার কাছে প্রথমে বিষয়টা অনেক কঠিন ছিল, কারণ জিনিসটা ছবিটা দেখলেই মানে মনে হতো যে কিভাবে হইলো কি বুঝতে পারতাম না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এক একটা দিয়ে এক একটা ফ্রিকোয়েন্সি বুঝাইছে, আর এক একটা ফ্রিকোয়েন্সি যখন আমি কাজ করব তখন বাকিগুলা জিরো হবে, এজন্য এটা ওভারল্যাপিং হচ্ছে না, ঠিক আছে। আব্দুর রহিম কিছু বুঝতেছেন? আব্দুর রহিম, মাসুদ, তারপরে সেতু, জি ম্যাম। আচ্ছা, তারপর হৃদয়। জি ম্যাম, আমি শুনতেছি আপনার কথা। আমার কথা তো শুনতেছেন কিন্তু বুঝতেছেন? এই তো ম্যাম, এই যে এফডিএম আর OFDM এর যে আপনার এই যে পার্থক্যগুলো বুঝাইতেছেন না, বুঝতেছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে হৃদয় আপনি ছবি দেখে বলেন তো একটা দুটো পার্থক্য যেটা আমি বললাম।
ছবি দেখে বলেন। ম্যাম ওই যে একটা ফ্রিকোয়েন্সি গুলা একটু গ্যাপ থাকবে, স্ট্যান্ড গ্যাপটার নাম থাকবে। কি? গ্যাপটার নাম হচ্ছে এই যে গ্র্যান্ড ব্যান্ড। গার্ড ব্যান্ড, হ্যাঁ, তারপরে জি ম্যাম। তারপরে হচ্ছে ওইটা তো হচ্ছে ওই ব্যান্ডউইথটা মনে হয় এটাতে বেশি থাকবে, কোনটাতে বেশি থাকবে, এফডিএম না ওএফডিএম এ? ওএফডিএম এ। ওএফডিএম এ ব্যান্ডউইথ বেশি থাকবে না কম থাকবে, ভালো করে দেখে বলেন, দেখে বলেন, লেখা আছে কিন্তু। ও আচ্ছা ম্যাম, এটা তো ব্যান্ডউইথ গুলা মানে এখানে কম থাকে। হ্যাঁ, ম্যাম ব্যান্ডউইথটা কম থাকলে তো সমস্যা হবে, সমস্যা ব্যান্ডউইথটা হবে। কম থাকে যার কারণে আমাদের ফ্রিকোয়েন্সিটা সমস্যা হবে, যে ফ্রিকোয়েন্সিটার যে আচ্ছা একটা আচ্ছা হৃদয়, আমি স্পিড বলি, থাকবে। আপনার সমস্যাগুলো আমাকে বলেন না, এই জন্যই সমস্যাগুলো থাকে যায়। আপনি ভুল বলতেছেন কেন জানেন? ব্যান্ডউইথ হচ্ছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, একই জি কথা। তো ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, একটা ইনফরমেশন পাঠাতে ফ্রিকোয়েন্সি বেশি লাগে, তাহলে সেটা অনেক বেশি কস্ট ইফেক্টিভ। এই জন্য এফডিএমটা ভালো না, অনেক বেশি জায়গা লাগে। দেখেন মাঝখানে গার্ড ব্যান্ডের জন্য অনেক বড় ফ্রিকোয়েন্সি লাগে বা ফ্রিকোয়েন্সি রেঞ্জে লাগে। কিন্তু ওএফডিএম এর ক্ষেত্রে দেখেন আমাদের ব্যান্ডউইথটা বাঁচানো হচ্ছে, কিন্তু এখানে ওভারল্যাপিংও হচ্ছে না অর্থোগোনাল প্রপার্টিজের জন্য। এই জন্য আমাদের ওএফডিএমটা ভালো, ঠিক আছে? এবার বুঝা গেছে? ম্যাম এই যে ওভারল্যাপিং তো হইতেছে, যে ওভারল্যাপিং একটা তো হচ্ছে না, যে একটা ছবি যে দেখালাম, আপনি কি ছিলেন না তখন? ছিলাম মনে হয়, এতটা মনে করতেছে না। আচ্ছা আমি দেখাচ্ছি, 1 মিনিট। এই যে এই ছবিটা দেখালাম যে আমি, এটা দেখছিলেন এটা? না ম্যাম, এটা দেখি না। কারণ আপনি তখন অ্যাডই হন নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমি বলছিলাম যে দেখেন এই যে রেড, গ্রিন, তারপরে হচ্ছে ব্লু আর ভায়োলেট, 4 রকমের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? 4টা ক্যারিয়ার ধরেন। তো যখন লালটা অ্যাক্টিভ হবে তখন দেখেন একটা দাগ দিয়ে বোঝানো হচ্ছে এটা লম্ব আকারে থাকবে, ঠিক আছে? কার সাথে? এই সবুজটার, বেগুনিটা আর নীলটার। তো এই পয়েন্টটাতে দেখেন এটাই শুধু হাই আছে বা অ্যাক্টিভ আছে। আর নিচের দিকে দেখেন দুইটা এই এই তিনটা। নীল, ভায়োলেট বা সবুজ তিনটাই 0 আকারে আছে। তো যে কোনো জি একটা সময় শুধু একটা অ্যাক্টিভ থাকবে, এই জন্য এটা অনেক বেশি এফিশিয়েন্ট, ঠিক আছে? জি। আমি যদি সবগুলা একসাথে মানে ম্যাক্সিমাম থাকতো। না, সবগুলো একসাথে ম্যাক্সিমাম হবে না, কারণ এটা অর্থোগোনাল প্রপার্টি আছে। যে কোনো একটা সময় যে কোনো একটা অ্যাক্টিভ হবে। সবগুলো অ্যাক্টিভ হলে তো এটা তো ইয়ে হয়ে যাবে, কি বলবো, ওভারল্যাপিং হয়ে যাবে। আর এটা তো অর্থোগোনালই হবে না তাইলে, ঠিক আছে? জি ওকে, আচ্ছা তারপর আবার এখানে যাই। আচ্ছা এবার হচ্ছে নিচে ডিটেলস পার্থক্য গেলাম, ঠিক আছে? ফিচারও জানতে পারেন আপনারা এখান থেকে। তো দেখেন এখানে বলছে এফডিএম বলতে কি বুঝে, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওএফডিএম বলতে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? তারপরে বলছে কি ইন এফডিএম গার্ড ব্যান্ড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে? আর ওএফডিএম এর ক্ষেত্রে বলছে কি গার্ড ব্যান্ডটা আমাদের রিকোয়ার্ড না, ঠিক আছে? কম্পালসারি না বা রিকোয়ার্ড না। কম্পালসারি মানে কি? কম্পালসারি মানে কি মাসুদ? বাধ্যতামূলক ম্যাম। আচ্ছা, বাধ্যতামূলক, অথবা এটা কি বলা যেতে পারে, ম্যান্ডেটরি, তাই তো? ম্যান্ডেটরি বা কম্পালসারি বা রিকোয়ার্ড না ওএফডিএম এর ক্ষেত্রে। তারপরে এখানে বলছে যে এফডিএম এর ক্ষেত্রে স্পেকট্রাল এফিসিয়েন্সিটা লো, আর ওএফডিএম এর ক্ষেত্রে নিশ্চয়ই বেশি হবে এফিসিয়েন্সিটা। তারপরে নিচে যাচ্ছি, তারপরে এখানে বলছে দ্য ইফেক্ট অফ ইন্টারফারেন্স ইন এফডিএম ইজ ফেস ডাউন, ঠিক আছে? ফেস ডাউন মানে কি বলেন তো? ইন্টারফারেন্সের সম্ভাবনা এফডিএম এ বেশি না ওএফডিএম এ বেশি? মানে একটু হইলেও বেশি কোথায়? এফডিএম এ। কেন এফডিএম এ বেশি? ম্যাম ওএফডিএম এ হবে না বেশি? না, এফডিএম এ ম্যাডাম। কারণ এখানে ব্যান্ড গ্যাপটা বেশি থাকে তো ম্যাম। ব্যান্ড গ্যাপ যদি বেশি, ব্যান্ড গ্যাপ কেন বলতেছেন? এটা হচ্ছে গার্ড ব্যান্ড। গার্ড গার্ড ব্যান্ড ব্যান্ড যদি হলো অল্প দিয়ে দিই তাহলে তো দেখা যাচ্ছে পাশেরটার সাথে ওভারল্যাপ হতে পারে, তাই না? কিন্তু সাধারণত গার্ড ব্যান্ডটা এত কম রাখা হয় না যাতে ওভারল্যাপ হয়। এজন্য লেখা আছে ফেস ডাউন। ফেস ডাউন মানে এটাও কম, আর ট্রিভিয়াল ওএফডিএম এর ক্ষেত্রে মানে আরো বেশি কম, ঠিক আছে? দুটার ক্ষেত্রেই কম, বাট একটা হচ্ছে একটু বেশি কম আর একটা আরেকটু কম কম। বুঝলেন ব্যাপারটা? ফেস ডাউন বলতে নিচের দিকে, মানে সম্ভাবনা কম এফডিএম এর ক্ষেত্রে, আর ওএফডিএম এর ক্ষেত্রে খুবই তুচ্ছ সম্ভাবনা, ঠিক আছে? তারপর এখানে বলছে
there is no relationship exists between the carriers in FDM. মানে FDM এ দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা ব্যান্ড, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই। আচ্ছা, কে যেন মেসেজ দিচ্ছে, কে লিখছে এটা? ম্যাম, এত বড় মেসেজ ম্যাম কে লিখছে? সুফিয়ান ম্যাম, প্রথম থেকে ক্লাস করছিলাম, বাট এখন চার্জ শেষের দিকে প্রায়, সো সকাল থেকে কারেন্ট নাই। ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর এখন দেখেন, এখানে আমি বলছি যে হচ্ছে FDM এ কিন্তু প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আলাদা আলাদা, মাঝখানে গার্ড ব্যান্ড দিয়ে আলাদা করে দিছে প্রত্যেকটাকে। কিন্তু OFDM এর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে। একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে একটা লম্ব টানলে একটা যে কোনো হাই থাকবে, বাকিগুলো জিরো থাকবে, কিন্তু বাকিগুলো তাও থাকবে, তাই না? তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক আছে, বাট FDM এর ক্ষেত্রে আলাদাই করে দিচ্ছি সবগুলোকে গার্ড ব্যান্ড দিয়ে, ঠিক আছে? তারপর এখানে বলছে যে FDM এর ক্ষেত্রে আমরা আগেই পড়লাম যে ব্যান্ডউইথ ইজ কমিটেড টু ডিফারেন্ট সোর্সেস, মানে এক একটা সোর্সের ক্ষেত্রে আমাদের কি লাগবে, এক এক রকম ব্যান্ডউইথ লাগতে পারে। OFDM এর ক্ষেত্রে সিঙ্গেল ডাটা সোর্স অ্যাটাচেস অল দ্য সাব চ্যানেলস, মানে একটা সোর্সই থাকবে, কিন্তু সোর্স থেকে যেগুলো বের হবে, যে ক্যারিয়ারগুলো, সেই ক্যারিয়ারগুলোর ফ্রিকোয়েন্সি আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা একটা করে সাব চ্যানেল তৈরি করবে, ঠিক আছে? তারপর এখানে বলছে যে FDM সাপোর্টস লো ডাটা রেট, মানে পার সেকেন্ডে ডাটা কতটুকু পাঠাবে সেটা হচ্ছে খুব কম, ঠিক আছে, FDM এর ক্ষেত্রে। কিন্তু OFDM এর ক্ষেত্রে পার সেকেন্ডে বেশি পরিমাণ ডাটা পাঠাতে পারবে, কারণ যেহেতু ব্যান্ডউইথ কম লাগতেছে, সো আমাদের রেটটাও বাড়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর এখানে বলছে ক্যারিয়ার্স ইন FDM আর লুজলি অ্যারেঞ্জড অ্যান্ড মাচ অ্যাসাইড ফ্রম ইচ আদার, মানে এই FDM এর ক্ষেত্রেও তো ক্যারিয়ার আছে, কিন্তু এগুলোকে আলাদা আলাদা করা হয়েছে না, ওই মাঝখানে গার্ড ব্যান্ড দিয়ে, এই জন্য এরা লুজলি অ্যারেঞ্জ বলা হচ্ছে, এবং এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এবং এদের মানে পাশাপাশি রাখা হচ্ছে আর কি শুধুমাত্র, ঠিক আছে? কিন্তু মাঝখানে কোনো সম্পর্ক নেই, মাঝখানে অনেক বড় একটা গ্যাপ থাকতেছে গার্ড ব্যান্ডের জন্য। তারপরে এখানে বলছে OFDM এর ক্ষেত্রে এরা খুবই ডেন্সলি অ্যারেঞ্জ এন্ড ক্লোজ টু ইচ আদার, খুবই কাছাকাছি থাকে, কিন্তু অর্থোগোনাল প্রপার্টির জন্য ওভারল্যাপ করে না, ঠিক আছে? তো FDM সাধারণত কোথায় বেশি ইউজ হয়? রেডিওতে এবং স্যাটেলাইট কমিউনিকেশনে। আর OFDM টা কোথায় ইউজ হয়? LTE মানে লং টার্ম ইভ্যালুয়েশন টেকনোলজিস এন্ড ব্রডব্যান্ড ইন্টারনেট, মানে 4G তে, তাই তো? মেনলি মানে এখনকার আধুনিক যুগে OFDM টা বেশি ইউজ হয়, আর FDM টা রেডিওতে এবং স্যাটেলাইট কমিউনিকেশনে ইউজ হয়, ঠিক আছে? বোঝা গেছে এটা? একটু বলেন তো। জি ম্যাম। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথের মধ্যে পার্থক্যটা কি? কে বলবে বলেন তো, ফ্রিকোয়েন্সি কি আর ওয়েভলেংথটা কি? ম্যাম ফ্রিকোয়েন্সি তো একটা পিরিয়ডের ভিতরে কয়বার মানে সাইকেল করতেছে। সাইকেলের ভেতর পিরিয়ড আর সাইকেল তো একই সরি কথা। সরি ম্যাম, মানে আপ ডাউন ভালো মতো করতেছি না চিনি। একটা পার সাইকেলে কতগুলো কি আছে মানে বলেন? কতবার আপ ডাউন করতেছে। আপ ডাউন বলা যেতে পারে, অথবা কতগুলো কি বলবো, ওয়েভ কমপ্লিট করতেছে, ঠিক আছে, পার সাইকেলে, কম্পন সম্পন্ন হয়, রাইট? পূর্ণ কম্পন। পূর্ণ কম্পন, রাইট, বাংলা কথাটা ভালো বেশি হয়, যে প্রত্যেক সাইকেলে বা প্রত্যেক পিরিয়ডে কতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করছে, সেটাই হচ্ছে তার কি ফ্রিকোয়েন্সি, তাই তো? জি ম্যাম। আর এইটার যে ডিসটেন্সটা, একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করার যে ডিসটেন্সটা, করতেছে কতগুলো ডিসটেন্স কভার করতে, সেটাই হচ্ছে ওয়েভলেংথ, তাই তো? তাই না? জি ম্যাম। আর আরেকটা কথা বলেন, যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ একে অন্যের সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ম্যাম ব্যস্তানুপাতিক। কে বললো এটা? ম্যাম শুভ। আর বাকিরা বলেন। ব্যস্তানুপাতিকই হবে। আমি বললাম হ্যাঁ ম্যাম, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থ ব্যস্তানুপাতিক হবে ম্যাম। আচ্ছা, গুড, ঠিক আছে, তাহলে সবাই পারছেন এটা? তো আমি এটা কেন জিজ্ঞাসা করলাম, কারণ এই ইনফরমেশন গুলো আপনাদের যাতে মানে এর ভেতরে আসলে মিসকমিউনিকেশন না হয়। মানে আপনারা বলতে পারেন যে ম্যাডাম ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ তো কাছাকাছি একই জিনিস, তাহলে আমরা ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং কেন পড়তেছি? কিন্তু এক জিনিস কিন্তু না, ফ্রিকোয়েন্সি অনেকটাই আলাদা। বাড়লে ওয়েভলেন্থ কমবে। ওয়েভলেংথ কমবে, রাইট?
তো আমাদের যদি আমরা যদি বলি ডেন্সলি পপুলেটেড বা ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, তার মানে এখানে ওয়েভলেংথটা ডেন্স কিন্তু ফ্রিকোয়েন্সিটা কি কম। তো এরকমই কিন্তু অনেক কিছু আছে বা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে অনেক কিছু ভাগ করা যায়। তো যাই হোক আমি জাস্ট আপনাদের একটা টাচ দিয়ে রাখলাম, পরে যাচ্ছি, পরে বলবো সবকিছু। এখন ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিকটা একটু বর্ণনা করি, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক অফ মাল্টিপ্লেক্সিং মাল্টিপল অপটিক্যাল ক্যারিয়ার সিগন্যালস থ্রু আ সিঙ্গেল অপটিক্যাল ফাইবার চ্যানেল বাই ভ্যারিং দ্য ওয়েভলেংথস অফ দ্য লেজার লাইটস। মানে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে যে লেজার লাইটগুলো পাস করব সেগুলোর কি করব, জাস্ট ওয়েভলেংথ চেঞ্জ করে চ্যানেলের মধ্যে পাঠাবো, ঠিক আছে? তো WDM কি করে, allows communication in both the directions in the fiber cable. both direction বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের দুই ভাবে কাজ করতে পারে, ঠিক আছে? তো সেন্টার থেকে রিসিভারের দিকে বা রিসিভার থেকে সেন্টারের দিকেও আসতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? যদি এখন বলেন ম্যাডাম রিসিভার থেকে সেন্টারের দিকে কেন, যদি যখন রিসিভার থেকে সেন্টারের দিকে যাবে বলতেছি আমি, তখন কি ধরে নেবে, তখন ধরে নেবে রিসিভারটা এখন সেন্টার আর ওটাই এখন রিসিভার, ঠিক আছে? এরকম ভাবে টু ওয়ে। আচ্ছা, এখন হচ্ছে কনসেপ্ট এন্ড প্রসেস, এখানে কি কনসেপ্টটা ইউজ করা হয়? আচ্ছা, ট্রান্সপন্ডার কি কে বলতে পারবে, কে বলতে পারবে ট্রান্সপন্ডারটা কি? আমি এখন লিখে দিচ্ছি ট্রান্সপন্ডার কি, প্রত্যেকটা জায়গায় ট্রান্সপন্ডার কিটা কিন্তু জিজ্ঞাসা করে, ঠিক আছে ভাইবাতে। স্যাটেলাইটে যেটা থাকে ওইটা রাইট, কে বললো এটা, রিসিভ দুইটাই করবে। কে বললো এটা? ম্যাম আমিটা কে? অপু ম্যাম। ও অপু, আরে সবাই যদি আমি বলে আমি কেমনে বুঝবো, আমি তো কারো চেহারা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো ট্রান্সপন্ডারটা স্যাটেলাইটে ইউজ হয়। অপু মনে হয় সরকারি জবের জন্য একটু বেশি পড়াশোনা করে, এজন্য এখন থেকে জানি, আমি তো স্যাটেলাইট পড়ানোই শুরু করিনি। তো ট্রান্সপন্ডারে কি হয়, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কনভার্ট করে, ঠিক আছে? তো আমাদের স্যাটেলাইট আর আর্থ স্টেশনের মধ্যে সম্পর্ক থাকে, মানে আর্থ স্টেশন থেকে আমরা পাঠাই, ইনফরমেশন পাঠাই, বা ধরেন মানে ট্রান্সমিটার ধরেন আর্থ স্টেশন আর রিসিভার ধরেন স্যাটেলাইট, ঠিক আছে? তো এখান থেকে একটা যাবে ইনফরমেশন, তো তখন স্যাটেলাইটটা কি করবে, সিগন্যালটা ক্যাচ করবে, বা টিভি থেকে ধরেন যাচ্ছে একটা সিগন্যাল যে আমার কি লাগবে, চ্যানেলের কন্টেন্ট গুলো লাগবে, তখন স্যাটেলাইট কি করছে সেটা রিসিভ করতেছে, এটা হচ্ছে আপলিঙ্ক, ঠিক আছে? এটা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটা হচ্ছে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি। তারপরে কি করবে স্যাটেলাইট আবার আরেকটা আর্থ স্টেশনকে বা ওইটাকেই কি করবে, ওই ইনফরমেশন গুলো পাঠিয়ে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি, মানে তাহলে স্যাটেলাইটটা কি করছে, একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করছে, এটাই হচ্ছে ট্রান্সপন্ডার। ট্রান্সপন্ডার মানে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করবে। তো একটা ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে কনভার্ট যদি করে, যেটা স্যাটেলাইটের ক্ষেত্রে হায়ার ফ্রিকোয়েন্সিকে লোয়ারে কনভার্ট করে, আপলিঙ্কে হাই করে আর ডাউনলিঙ্কে কম করে, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু উল্টাটা হয় আমাদের, ঠিক আছে? এটাও জানা দরকার, পরে আমি স্যাটেলাইট পড়ানোর সময় বলে দেব। তো মেইনলি ট্রান্সপন্ডারটা ফ্রিকোয়েন্সি কনভার্টার, ঠিক আছে, বা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে দেয়। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মানে কি, ওয়েভলেংথও চেঞ্জ করে, তাই না? এই জন্য এখানে ট্রান্সপন্ডারের কথাটা আসছে। এখন দেখেন স্যাটেলাইট কিন্তু এক ধরনের কি মাইক্রোওয়েভ ট্রান্সপন্ডার, ঠিক আছে? মাইক্রোওয়েভ, কারণ মাইক্রোওয়েভ মানে ব্যাপারটা হচ্ছে যে ওয়েভটাকে সে রিসিভ করে পাঠাবে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ টাইপের, ঠিক আছে? খুবই ন্যারো, সেটা কি করবে, রিসিভ করবে, তার ফ্রিকোয়েন্সিটাকেও চেঞ্জ করে দিবে বা ওয়েভলেংথটাকেও চেঞ্জ করে দিবে। তো এখানে WDM এর ক্ষেত্রে এখানে কি বলছে দেখেন, ও আগে ট্রান্সপন্ডারটা লিখে দিই, চেঞ্জেস ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের স্যাটেলাইটটা কি করবে, আমাদের স্যাটেলাইটটা কিন্তু একটা ট্রান্সপন্ডারের মতন কাজ করবে, সে আপলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা মানে বেশি ফ্রিকোয়েন্সিটা পাচ্ছে, বাট পাঠাচ্ছে ইনফরমেশন কিসে, ইনফরমেশন আসছে তার কাছে বেশি ফ্রিকোয়েন্সিতে, কিন্তু তার কাছ থেকে ইনফরমেশন যখন আর্থ স্টেশনে আসবে, আমাদের পৃথিবীতে আসবে, তখন কিন্তু ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি মানে কম ফ্রিকোয়েন্সিতে আসবে। তার মানে সে কি করে, হায়ার থেকে লোয়ারে কনভার্ট করে, ঠিক আছে? এই ওকে, তারপরে এখানে দেখেন, এক মিনিট, বলছে in WDM the optical signals from different sources or transponders, তার মানে ট্রান্সপন্ডার হচ্ছে এক রকমের কি সোর্স,
সোর্স বলতে পারেন, আবার হচ্ছে মানে স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জার হিসেবে ইউজ করতে পারি। সোর্স এখানে বলছে, সোর্স বলছে কেন, কারণ হচ্ছে আমাদের এক এক রকমের ট্রান্সপন্ডার থেকে এক এক রকমের কি হবে, ওয়েভলেংথ জেনারেট হবে, ঠিক আছে। যেটাতে হায়ার থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি করবে, সেখানে মানে কি করবে, লোয়ার থেকে হায়ার ওয়েভলেংথ ক্রিয়েট করবে, ঠিক আছে, ব্যাপারটা এরকম। তো ডিফারেন্ট সোর্স বা ট্রান্সপন্ডার থেকে পাওয়া যাচ্ছে অপটিক্যাল সিগন্যাল, যেগুলোকে কম্বাইন করা হচ্ছে একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে, ঠিক আছে। মাল্টিপ্লেক্সারের মধ্যে কম্বাইন করতেছি কেন, কারণ এক একটা এক এক রকমের ওয়েভলেংথ, সবগুলো ওয়েভলেংথকে একবারে আমি কম্বাইন করতেছি মাল্টিপ্লেক্সারের মাধ্যমে, ঠিক আছে। যেটা হচ্ছে একটা অপটিক্যাল কম্বাইনার। তারপরে এখানে কি বলছে, দে আর কম্বাইন্ড সো দ্যাট দেয়ার ওয়েভলেংথস আর ডিফারেন্ট, বলছে তাদেরকে একসাথে কম্বাইন করা হচ্ছে কারণ তাদের ওয়েভলেংথ গুলো ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে। তারপরে কি করবে, দ্য কম্বাইন্ড সিগন্যাল, যেটা কম্বাইন করলাম সেটা ট্রান্সমিট করব অপটিক্যাল ফাইবার স্ট্যান্ডের মাধ্যমে বা মিডিয়ামের মাধ্যমে, অপটিক্যাল ফাইবার মিডিয়ামের মাধ্যমে। তারপরে রিসিভিং এন্ডে কি হবে, একটা ডিমাল্টিপ্লেক্সার থাকবে যেটা কি করবে, স্প্লিট করবে সেই ইনকামিং বিমটাকে এর কম্পোনেন্টে, এবং ইচ অফ দ্য বিম ইজ সেন্ড টু দ্য কারেসপন্ডিং রিসিভার্স, মানে প্রত্যেকটাকে তখন আলাদা আলাদা ওয়েভলেংথে আবার ভাগ করে দিবে, যেটা ইনপুটে দিছিলাম সেটাই পাচ্ছি আর কি। এখানে TP1, TP2, TP3, TP4 বলতে বোঝাচ্ছে হচ্ছে কি, এখানে ট্রান্সপন্ডার বোঝাচ্ছে, ঠিক আছে। টিপি বলতে ট্রান্সপন্ডার 1, ট্রান্সপন্ডার 2, ট্রান্সপন্ডার 3, ট্রান্সপন্ডার 4। আর এখানে দেখেন, এখানে বোঝাচ্ছে যে ওয়েভলেংথ এক রকমের, যে হোয়াট দিয়ে রাখছে, এটা হোয়াট না দিয়ে আপনারা হচ্ছে হোয়াট না দিয়ে আপনারা λ1, λ2, λ3, λ4 দিতে পারেন এরকম করে, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, সবগুলোকে একত্রিত কম্বাইন করে লং হাউল ফাইবার চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিলাম। তারপর স্প্লিটার, এটা হচ্ছে কম্বাইনার বলতে বোঝাচ্ছে মাক্স বা মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সার। আর স্প্লিটার বলতে বোঝাচ্ছে ডিমাক্স বা ওয়েভলেংথ ডিভিশন ডিমাল্টিপ্লেক্সিং, ঠিক আছে। তো ডিমাল্টিপ্লেক্সিংটা কি করবে, আগের অংশগুলোকে, যে আগে যেটা ইনপুট দিয়েছে সেটাকে আবার স্প্লিট করে দিবে, এটাই বুঝাইছে, বুঝতে পারছেন। এই ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং যে কত পরীক্ষায় আসছে, এটা অনেক পরীক্ষাতে বড় কোশ্চেন আকারে আসে, থিওরিটিক্যাল, বুঝছেন, নট হচ্ছে ম্যাথ, থিওরিটিক্যালি আসে এটা মেইনলি, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখানে বলছো দ্য ফলোইং ডায়াগ্রাম কনসেপচুয়ালি রিপ্রেজেন্টস মাল্টিপ্লেক্সিং ইউজিং WDM. It has 4 optical channels, signals having 4 defined wavelengths. চারটা সিগন্যাল আছে, যেটা চারটার কি আলাদা আলাদা চারটা ওয়েভলেংথ আছে। তারপর বলছে each of the 4 senders generates data streams of a particular wavelength, মানে চারটা মিলাই একটা নির্দিষ্ট পার্টিকুলার ওয়েভলেংথের একটা কি সৃষ্টি হয়েছে, ডাটা স্ট্রিম তৈরি হয়েছে। The optical combiner multiplexes the signals and transmits them over a single long haul fiber channel, মানে এর মধ্যে গেছে, তারপরে কি হয়েছে, রিসিভিং এন্ডে স্প্লিটার বা এটাকে ডিমাল্টিপ্লেক্সারও বলা যায়, এটা কি করছে, ডিমাল্টিপ্লেক্স করছে সিগন্যালটাকে আবার অরিজিনাল চারটা স্ট্রিমে, এটাই বলছে শুধু। বোঝা গেছে সবার? বলেন তো, কঠিন লাগতেছে? হ্যালো, জি ম্যাম। কঠিন লাগতেছে? না ম্যাম। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে সামনে আগাবো। জি ম্যাম, আগে ওকে, তারপরে এখন নেক্সটে যাচ্ছি। আমাদের হচ্ছে ক্যাটাগরি আছে, ঠিক আছে, WDM-টা কয় ধরনের, এটা একটা ক্যাটাগরি আছে। তো আমাদের ক্যাটাগরি অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়। এখন দেখেন, একটা আছে হচ্ছে কোর্স WDM, ঠিক আছে, আর একটা আছে হচ্ছে ডেন্স WDM, ঠিক আছে। তো এখন দেখেন কোর্স WDM এ কি হয় আর ডেন্স WDM এ কি হয়। কোর্স WDM যেটা, সেটা বোঝা যাচ্ছে যে কোর্স আর ডেন্স যেহেতু বলছে, কোর্সটা হচ্ছে হালকাভাবে থাকবে, আর ডেন্স যেটা সেটা হচ্ছে ঘনভাবে থাকবে। ঘনভাবে কি থাকবে এটা এখন দেখতে হবে, ঠিক আছে, যে ওয়েভলেন্থে ঘনভাবে থাকবে নাকি স্পেসে ঘনভাবে থাকবে। দেখেন, তো কোর্স WDM যেটা বলছে, জেনারেলি অপারেটস উইথ 8 চ্যানেলস where the spacing between the channels is 20 ন্যানোমিটারস অ্যাপার্ট, ঠিক আছে। মানে আগে এটা দেখাই, মানে 8টা চ্যানেল থাকবে আর প্রত্যেকটা চ্যানেলের মাঝখানে 20 ন্যানোমিটার করে ফাঁক থাকবে, ঠিক আছে। বলছে ইট কনজিউমস লেস এনার্জি দেন DWDM and is less expensive. এ পর্যন্ত আগে পড়লাম, তারপরের অংশ পরে পড়ছি। তো বলছে DWDM এর চাইতে এটা হচ্ছে লেস এনার্জি কনজিউম করে এবং এটা লেস এক্সপেন্সিভ। আর DWDM বা ডেন্সের ক্ষেত্রে কি বলছে দেখেন, এখানে চ্যানেলের সংখ্যা কত, এটা হচ্ছে এই যে 8টা চ্যানেল বলছে না কোর্স WDM এ, ডেন্স WDM এ চ্যানেলের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। এটা হচ্ছে বলছে যে ইট ইজ আইদার 40 at, মানে বলছে 40টা যদি চ্যানেল থাকে তাহলে 100 গিগাহার্টজ করে থাকবে স্পেসিং, অর
80টা থাকবে উইথ 50 গিগাহার্জ স্পেসিং, ঠিক আছে? মানে কি, তাহলে যদি মানে চ্যানেলের সংখ্যা বেশি হয় তাহলে আমাদের কি হবে, এটা ডেন্স। আর চ্যানেলের সংখ্যা যদি কম হয় সেটা হবে কোর্স। আর একটা কথা, চ্যানেলের সংখ্যা শুধু কম বেশি বলে না, ঠিক আছে? চ্যানেলগুলো যদি খুবই কাছাকাছি হয় তাইলে হচ্ছে কি হবে, আমাদের জায়গা কম লাগবে, লেস এনার্জি লাগবে, আর এক্সপেন্সিভটাও কম হবে। কিন্তু যে চ্যানেল অনেকগুলো হয় তাহলে তো এটা ডেন্স হয়ে যাবে, ঠিক আছে? আর যদি সেগুলোর স্পেসিংও বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আরেকটা বলছে এখানে যে এই 40টা যদি থাকে তাহলে 100 গিগাহার্জের থাকবে প্রত্যেকটা। এটা কিন্তু 100 গিগাহার্জ, অথবা বলা যেতে পারে এই 100 গিগাহার্জটাকে ভাঙে নির্দিষ্ট একটা ওয়েভ লেংথের, মানে 40টাই এই ফ্রিকোয়েন্সি থাকবে, অথবা কি বলছে যে 80টাই এই ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সির কি স্পেসিং গুলো বা গার্ড ব্যান্ড গুলো, ঠিক আছে? এই এখানে ন্যানোমিটারে দেওয়া আছে, আপনারা আবার এখানে ভুল করেন না, এখানে ন্যানোমিটারে দেওয়া আছে আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সাপেক্ষে দেওয়া আছে। এই তারপরে বলছে ডিউ টু দিস দে ক্যান ট্রান্সমিট দ্য হিউজ কোয়ালিটি অফ ডাটা থ্রু আ সিঙ্গেল ফাইবার লিঙ্ক। যেহেতু ডেন্স মানে অনেকগুলো চ্যানেল, সুতরাং অনেক বড় একটা হিউজ কোয়ান্টিটি ডাটা পাঠাতে পারবে। আর এখানে বলছে যে হচ্ছে DWDM is generally applied in core networks of the telecommunication and cable networks. It is also used in the cloud data centers. মানে মেইনলি টেলিকমিউনিকেশনে বা যে কোনো কেবল নেটওয়ার্কে ডেন্সটাই ইউজ করা হয়। আর কোর্স WDM টা কোথায় ইউজ করা হয় বলছে, however the capacity of the links as well as the distance supported is lesser মানে হচ্ছে যে আমরা যদি অল্প ডিস্টেন্সে কোনো ইনফরমেশন বা অল্প মানে ছোট কোয়ান্টিটির কোনো ইনফরমেশন পাঠাতে চাই তাহলে কোর্স WDM ইউজ করবো আমরা, ঠিক আছে? এই তারপরে এখন মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য এখন পড়বো আমরা, ঠিক আছে? তো মাল্টিপ্লেক্সারে আমাদের কি হয়, দুইটাই কিন্তু কম্বিনেশনাল সার্কিট, ঠিক আছে? মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার কোনোটাই কিন্তু সিকোয়েন্সিয়াল না, ঠিক আছে? আপনারা সিকোয়েন্সিয়ালটা পড়ছেন না? আমি তো পড়াইছিলাম মনে হয়। সিকোয়েন্সিয়ালে কি হয় আর কম্বিনেশনালে কি হয়, কে বলবে আমাকে? ম্যাম, হ্যাঁ বলেন। কম্বিনেশনে আপনার পাস ইনপুটের উপর কিছু ডিপেন্ড করে আউটপুট আসে না, কিন্তু সিকোয়েন্সিয়ালে পাস আউটপুটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকবার বলেন, কম্বিনেশনালে কার উপরে নির্ভর করে আউটপুটটা? কম্বিনেশনাল তো প্রেজেন্টের উপরেই নির্ভর করে, কিন্তু আচ্ছা, আপনার আউটপুট হচ্ছে আপনার পাস্টের উপর নির্ভর করে। পাস্ট ইনপুট নাকি পাস্ট আউটপুট? পাস্ট আউটপুট ম্যাম। রাইট। তো আমাদের সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে কি, আমাদের যে প্রেজেন্ট আউটপুটটা সেটা নির্ভর করে প্রেজেন্ট ইনপুট প্লাস প্রিভিয়াস আউটপুটের উপরে, ঠিক আছে? কিন্তু আমাদের কম্বিনেশনালের ক্ষেত্রে কি, আমাদের প্রেজেন্ট আউটপুটটা প্রেজেন্ট ইনপুটের উপরেই নির্ভর করে, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে এখন পড়াচ্ছি না, এটা পার্থক্য পড়াবো মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের। তো আমাদের মাল্টিপ্লেক্সারের ইনপুট কত হবে, নিশ্চয়ই অনেকগুলা। আর ডিমাল্টিপ্লেক্সারে কি হবে, ইনপুটে থাকবে একটা, আউটপুটে যাবে অনেকগুলা। তাহলে আর নাম্বার অফ সিলেক্ট ইনপুটস, এই যে সিলেক্টর সংখ্যা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কয়টা হবে, যদি আমি 2 এর পাওয়ার m দিই তাহলে এখানে যেটা হবে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও 2 এর পাওয়ার m দিলে সিলেক্টর সংখ্যা সেমই থাকবে, এটা কোনো পার্থক্য না, ঠিক আছে? তবে আউটপুট কতগুলো হবে মাল্টিপ্লেক্সারে, একটা। আউটপুট ডিমাল্টিপ্লেক্সারে কত হবে, n সংখ্যক, ঠিক আছে? তারপর রিলেশন বিটুইন ইনপুট আউটপুট লাইনস এন্ড সিলেক্ট লাইনস, একই কথা না, এই যে এটা m যেটা বললাম আর n এর এই যে এই দুইটা সম্পর্ক তো একসাথেই আসে। তো এই দুইটাই আসলে মানে মেইনলি পার্থক্য একটাই, যে এদের অনেকগুলো ইনপুট থাকে মাল্টিপ্লেক্সারের, আর হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারের ইনপুট একটাই থাকে। আর মাল্টিপ্লেক্সারের আউটপুট একটা হয় আর ডিমাল্টিপ্লেক্সারের আউটপুট অনেকগুলো হয়। অপারেশন প্রিন্সিপালটা কি, মেনি টু ওয়ান অর অ্যাজ ডাটা সিলেক্টর, আর এটা হচ্ছে ওয়ান টু মেনি অর ডাটা ডিস্ট্রিবিউটর, ঠিক আছে? তারপর এখানে বলছে অ্যাপ্লিকেশনটা কোথায় ইউজ হয় মাল্টিপ্লেক্সারটা, অ্যাজ আ ইউনিভার্সাল লজিক সার্কিট উই ক্যান ইমপ্লিমেন্ট এনি কম্বিনেশনাল সার্কিট, মানে ইউনিভার্সাল যে কোনো লজিক সার্কিটে আমরা মাল্টিপ্লেক্সারটা অ্যাপ্লাই করতে পারি। আর ডিমাল্টিপ্লেক্সারটা এটা আমরা ইমপ্লিমেন্ট সাম কম্বিনেশন সার্কিট, মানে এটা আমরা কিছু কিছু জায়গায় ইউজ করতে পারি, কিছু কিছু জায়গায় বলতে আমাদের ইউজ করতেই হয়, কারণ ইউজ না করলে তো মানে মাল্টিপ্লেক্স হয়ে আমরা মেন অরিজিনাল সিগন্যাল গুলো পাবো না, ঠিক আছে? তারপরে এখন আরেক এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষাতে আসে, এটা মাল্টিপল অ্যাক্সেস আর মাল্টিপ্লেক্সিং। কেউ এই সম্পর্কে জানেন, বলেন তো?
ম্যাম মনে হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস হলো একসাথে অনেকগুলো অ্যাক্সেস পায়, অনেকগুলো সিগন্যাল। হুম আর মাল্টিপ্লেক্সিং মানে তো সেটা অন্য জিনিস। আচ্ছা, এটা এখন আমরা আমি বলি কাছাকাছি কেন, নামগুলোও কাছাকাছি আবার মাল্টি কিন্তু কাছাকাছি, ঠিক আছে, বাট একটাতে প্লেক্সিং হয় একটাতে অ্যাক্সেস হয়। মানে আমরা কি জানি, আমরা জানি মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে সবগুলো ইনপুট একসাথে কম্বাইন হয়ে আমরা আউটপুটে একটা পাচ্ছি, তাই হিসেবে তো? যায়। হ্যাঁ। হুম। আর আর এখানটায় আমাদের মাল্টিপল অ্যাক্সেসে অনেকগুলো ইউজার একসাথে অ্যাক্সেস পায়, ঠিক আছে, নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ওপরে ভিত্তি করে। জি ম্যাম। বুঝতে পারছেন? এই পার্থক্যের মেন পয়েন্ট হচ্ছে এটা। হ্যাঁ, বুঝি নাই। মাল্টিপল এক্সেসে যেমন মাল্টিপ্লেক্সিং এর আউটপুট আমরা জানি যে একটা একটা, আর কিন্তু এক্সেস এর ক্ষেত্রে অ্যাক্সেসের আউটপুট না, অ্যাক্সেসে কি হবে এটাই তো আমি বললাম, যে মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমাদের আউটপুট একটা হয় সবগুলো মিলায়, কিন্তু মাল্টিপল অ্যাক্সেসে আমরা যে ইনপুটগুলো দিব সেই ইনপুটগুলো হচ্ছে ইউজার, ঠিক আছে, আর যে মিডিয়ামের মাধ্যমে পাঠাবো সেই মিডিয়ামটাকে ইউজারগুলো সাপেক্ষে ভাগ করে দিব, মানে ইউজারগুলো যাতে সবসময় অ্যাক্সেস পায়। বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে ইউজার রিলেটেড। সো আমাদের আউটপুট না ওটা যে আউটপুট একটাই পাবো এরকম না, কিন্তু মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আউটপুট একটাই পাবো। বোঝা গেছে এবার যেটা বললাম? একটু যদিও জটিল। মাল্টিপ্লেক্সিংটা ম্যাডাম অ্যাকচুয়ালি ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। হুম। আর মাল্টিপল মাল্টিপ্লেক্স, অ্যাক্সেসটা লাস্টে ট্রান্সমিট করার পর যখন আমরা সেটা ডাটা অ্যাক্সেস করব তখন একসাথে রাইট, অনেক access কারণ করতে আমাদের হচ্ছে মাল্টিপ্লেক্সিংটা পাঠানোর সময় ইউজ করতে হবে, আর যেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস সেটা হচ্ছে পাঠিয়ে দেওয়ার পরেই যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাক্সেস পাইতে হবে ইউজারগুলোর, ঠিক আছে, বা সার্ভার অ্যাক্সেস টাইপ। বিভিন্ন মানে কি বলবো ইনপুটের, ঠিক আছে, ওদের অ্যাক্সেসের জন্য। এই তো এই কয়েকটা পয়েন্ট যদি মনে রাখা যায়, আর বলতেছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনারা জানেন মাল্টিপ্লেক্সার 2:1 4:1 থাকে, আর এই এফডি এর ক্ষেত্রে মাল্টিপল অ্যাক্সেসের উদাহরণ হচ্ছে এফডিএম, সিডিএমএ, টিডিএমএ, এসডিএমএ। এটাও আর বললাম না, বাট ওপরের পয়েন্ট দুটো বলে দিচ্ছি, ঠিক আছে। বলছে রিমোট শেয়ারিং অফ আ কমিউনিকেশন চ্যানেল such as a satellite or radio channel by users in highly dispersed location। মানে মাল্টিপল অ্যাক্সেসটা সাধারণত কখন করা হয়, যেগুলাতে হচ্ছে রিমোট মানে শেয়ারিং হয় আর কি, মানে রিমোট মানে দূরবর্তী জায়গা থেকে যাতে শেয়ার করতে পারে আমাদের ইউজার গুলো, যেমন স্যাটেলাইটে হয় আর কি, বা রেডিওতে হয়, ঠিক আছে। স্যাটেলাইট থেকে কি হয়, আসে যখন, তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা মানে বিভিন্ন ইউজারকে অ্যাক্সেস দিই, ঠিক আছে। তো এখানে বোঝানো হচ্ছে যে মাল্টিপল অ্যাক্সেসে অনেক দূরবর্তী জায়গা থেকেও মানে কমিউনিকেশনটা সম্ভব হয় মাল্টিপল অ্যাক্সেসের জন্য। আর মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে টেলিফোন চ্যানেলের ক্ষেত্রে বা নির্দিষ্ট একটা অঞ্চল, মানে একটা এরিয়া থাকে যেটা মানে যে অংশটুকুর মধ্যে এটা সম্ভব করা, মাল্টিপ্লেক্সিং করা, বা নির্দিষ্ট কিছু ইনপুট থাকে যেটুকু মানে মিলায় করা যায়, ঠিক আছে, বা বলা যেতে পারে এখানে দেখেন লোকাল সাইজ, আর একটা হচ্ছে রিমোট শেয়ারিং, মানে একটাতে রিমোট শেয়ারিং সম্ভব আর একটাতে লোকাল শেয়ারিং সম্ভব, ঠিক আছে, এটাই বুঝাইছে। তারপর আমি এখানে যেটা বললাম, the technique whereby many subscriber or local station can share the use of a communication channel at the same time, যেটা আমি বললাম যে পাঠানোর পরে শেয়ার করতেছে। আর মাল্টিপ্লেক্সিংটা হচ্ছে একটা টেকনিক যেখানে অনেকগুলো ইনপুট থাকবে, এটা কম্বাইন করবো এবং একটা সিঙ্গেল আউটপুট পাওয়া যাবে, ট্রান্সমিটেড ওভার আ সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়াম। ক্লিয়ার হয়েছে? সংজ্ঞাটা ক্লিয়ার হলে আর কিছু লাগে না। তারপর এখানে বলছে ইউজার রিকোয়ারমেন্টস ক্যান চেঞ্জ ডাইনামিক্যালি উইথ টাইম, মানে মাল্টিপল অ্যাক্সেসের ক্ষেত্রে যে ইউজার রিকোয়ারমেন্ট গুলো, এক একটা ইউজার এক এক সময় মানে এক এক রকম জিনিস মানে মানে কি বলবো, চাহিদা ওদের বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। ডাইনামিক্যালি বলতে বোঝা যাচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হতে পারে। এখন যে যাচ্ছে একটা ইউজার কিছুদিন পরে বা দেখা যাচ্ছে ওর মানে চাহিদাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে আমি এখন এটা চাচ্ছি, পরে আমি আরো ভালো কোয়ালিটির কিছু চাচ্ছি বা এরকম, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু ফিক্স থাকবে, যে কটা ইনপুট দিব যেগুলোকে কম্বাইন করব, কম্বাইন করে একইভাবে পাঠাবো। এটার ক্ষেত্রে ইউজার মানে যেটা মানে আমি চাচ্ছি এমন না যে হচ্ছে আমি এটা চেঞ্জ করতে পারছি, ইনপুট যেটা দিচ্ছি সেটা রেসপেক্টে আমি পাচ্ছি, ঠিক আছে। এমন না যে আমার ইউজারদের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে চেঞ্জ করতে পারবো, এই, ঠিক আছে। আপাতত এটুকু হয়ে গেল, তাইলে বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। ওকে। তারপর ইন্টারফারেন্সটা কি? ইন্টারফারেন্সটা এটা জাস্ট হচ্ছে সংজ্ঞাটা একটু জাস্ট বলে দিব যদিও আপনারা জানেন। ইন্টারফারেন্সটা হচ্ছে যখন একটা কি হবে, আর একটা সিগন্যাল আর একটা সিগন্যালের উপরে ইন্টারফেয়ার করবে,
মানে আমরা কথায় কথায় বলি না যে তুই ইন্টারফেয়ার করিস না আমার ব্যাপারে, ব্যাপারটা এরকম। ডিস্টার্ব করবে ম্যাম। ডিস্টার্ব বলা যেতে পারে, বা ধরেন অপু আব্দুর রহিমকে বলতেছে, অধিকার চর্চা করা ম্যাম। হ্যাঁ ধরেন অপু, হ্যাঁ এই যে ঠিকই বলছে এটা অপু, ওই জন্য অপুকে তো উদাহরণ দিচ্ছি। অপু আর আব্দুর রহিম ধরেন দুই বন্ধু, হ্যাঁ, তো অপু আব্দুর রহিমকে বলতেছে আব্দুর রহিম তুই এই কোশ্চেনটা পড়, আব্দুর রহিম বলতেছে তুই শুধু শুধু আমার বিষয়ে ইন্টারফেয়ার করিস না, এরকম তো বলতেই পারে, তাই না? তো ব্যাপারটা কি হচ্ছে যে একটা মানে আব্দুর রহিম একটা নির্দিষ্ট জিনিস পড়তে যাচ্ছে, ওর মধ্যে অপু আসে বলছে না এটাও পড় তুই, ঠিক আছে, জিনিসটা ইন্টারফেয়ার করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আব্দুর রহিমের জিনিসটা যেটা পড়তে যাচ্ছিল সেটার সাথে ওটা মিশে যাচ্ছে, ফলে ও বিরক্ত হচ্ছে। ব্যাপারটা এইরকম, ঠিক আছে, মানে আর কি যদি এভাবে বুঝতে চান। তো ইন্টারফারেন্স যেটা হবে সেটা হচ্ছে একটা সিম্বলের সাথে আর একটা সিম্বল মিলে যাবে, এর ফলে ইনফরমেশন লস্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি ইন্টারফারেন্স। তো টেলিকমিউনিকেশনের ভাষায় আমরা কি বলতে পারি, ইন্টারফারেন্স হচ্ছে ইজ দ্যাট হুইচ মডিফাইস আ সিগন্যাল ইন আ ডিসরাপটিভ ম্যানার, মানে যেটা কি করবে, সিগন্যালকে মডিফাই করবে খুবই ডিসরাপটিভ, মানে মানে ক্ষয়ক্ষতিজনিত আকারে, ঠিক আছে, যেটা কি করবে অ্যাজ ইট ট্রাভেলস অ্যালং আ কমিউনিকেশন চ্যানেল বিটুইন ইটস সোর্স অ্যান্ড রিসিভার। মানে এটা হচ্ছে কোন অংশে কাজ করবে স্পেসিফিক্যালি ইন্টারফারেন্সটা, যখন আমি সোর্স থেকে পাঠাবো একটা ইনফরমেশন তখন থেকে শুরু করে রিসিভারে পাওয়া পর্যন্ত কাজ করতে পারে, ঠিক আছে। বলছে দিস ইজ অফেন ইউজ টু রেফার টু দ্য এডিশন অফ আনওয়ান্টেড সিগন্যালস টু আ ইউজফুল সিগন্যাল। যেটা আমি বললাম যে একটা দরকারি জিনিসের সাথে একটা মানে অপ্রয়োজনীয় জিনিস মিক্স করে দেওয়া বা অ্যাড করে দেওয়া, ঠিক আছে, যেটা অপু করতেছে, আব্দুর রহিম ভাবতেছে আমি যেটা পড়ছি সেটা ইউজফুল, অপু যা একটা আনইম্পর্টেন্ট জিনিস আমার ঢুকাই দিল, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারফারেন্স। বুঝতে পারছেন ব্যাপারটা? সবাই বুঝছেন? ওকে, তাইলে আজকে হচ্ছে স্যাটেলাইট পড়ানো শুরু করব, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়ান, স্যাটেলাইটটা বের করি। আচ্ছা আপনারা পরীক্ষা দিবেন কতটুকু তাই বলেন আগে, বলেন তো। এক মিনিট, একটু রেকর্ডিংটা বন্ধ করা। তো আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। আপনাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর আসলে কয়েকটা জিনিস মিক্সড আছে, মানে আপনারা বুঝতেই পারছেন মনে হয়। প্রথমে আমি পড়াইছিলাম আপনাদেরকে অপটিক্যাল ফাইবার, ঠিক আছে, তারপরে অপটিক্যাল ফাইবার পড়ানোর পরে সেকেন্ডটা কি পড়াইছিলাম ডায়োড এন্ড ডিটেক্টর, ঠিক আছে, এটা আরেকটা পোর্শন। তারপরে আমি পড়াইছিলাম আপনাদের হচ্ছে কি বলে নাম, 3 নম্বরে পড়াইছিলাম অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, 4 নম্বরে পড়াইছি মাল্টিপ্লেক্সিং, এখন 5 নম্বরে পড়াচ্ছি স্যাটেলাইট কমিউনিকেশন। প্রত্যেকটাই কিন্তু এক একটা কমিউনিকেশনের অংশ। এটার সাথে সাথে কিন্তু সিলেবাসে ওয়্যারলেসও আছে একটু করে, আবার হচ্ছে আছে কি বলে নাম, ইনফরমেশন থিওরিও আছে, ঠিক আছে, ওটারও কিছু অংশ। মানে আমরা যেটা পড়ছি ধরেন 5-6টা কমিউনিকেশন, ওটা আপনার ধরেন এখানে 3-4টা কমিউনিকেশন একসাথে দিয়ে দেওয়া হয়েছে। আর যেটা কমিউনিকেশন থিওরি ছিল আপনাদের ওইখানে 2টা ধরেন, মানে বেসিক যেটা ডিজিটাল আর অ্যানালগ কমিউনিকেশনটা ওভারল্যাপ করা হয়েছে, মানে একসাথে দেওয়া হয়েছে। আর এইটাতে বাকি যেগুলো কমিউনিকেশন আমরা পড়ছি সবগুলো একসাথে দেওয়া হয়েছে। বুঝছেন ব্যাপারটা? তো এত তো আর কি স্পেসিফিক্যালি সবকিছু পড়ানো সম্ভব না, তো আমি যে কয়টা পড়াতে পারছি আর কি সবগুলো সিও কভার করে, ওই জন্য আমি জাস্ট হচ্ছে আজকে এখন আপনাদেরকে লাস্ট টপিক যেটা স্যাটেলাইট কমিউনিকেশন, এটা পুরো স্লাইডটা শেষ করব। 12 পেজের স্লাইড আছে, আরো একটা জিনিস আছে স্যাটেলাইটের, ওটা আরেকটা স্লাইড, ওটা অরবিট রিলেটেড, ওটা ওটা মনে হয় 7 না 8 পেজের আছে বা 10 পেজের হতে পারে। ওইটা পড়ানোর পরে যদি আমি টাইম পাই তাইলে হচ্ছে আপনাদেরকে আমি কি পড়াবো, ইনফরমেশন থিওরি থেকে অথবা হচ্ছে আমি ওয়্যারলেস থেকে কিছুটা পড়াই দিব। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, কিন্তু যদি এটা শেষ করতে পারি তাইলে, আর শেষ না করতে পারলে তো সমস্যা। এই আচ্ছা যাই হোক, এখন হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে। তো প্রথমত আমাদের জানা উচিত যে স্যাটেলাইটটা কি। কমিউনিকেশন সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম জানার আগে জানতে হবে স্যাটেলাইট কি, তারপরে জানতে হবে স্যাটেলাইট কমিউনিকেশন কি, ঠিক আছে। তো এখানে বলছে ডেফিনিশন অফ স্যাটেলাইট এন্ড স্যাটেলাইট কমিউনিকেশন। তো এখন এখানে বলছেন জেনারেল টার্ম, স্যাটেলাইটটা কি, একটা স্মলার অবজেক্ট যেটা রিভলভ করবে অ্যারাউন্ড আ লার্জার অবজেক্ট, ঠিক আছে। এখন তাহলে স্যাটেলাইটটা কি আমি যদি বাংলায় বলি তাহলে হচ্ছে কি, স্যাটেলাইট হচ্ছে একটা খুব ছোট জিনিস, ঠিক আছে, যেটা রিভলভ করবে বা ঘুরবে কার পাশে, তার চাইতে বড় একটা জিনিসের চারপাশে স্পেসে, ঠিক আছে। যদি আমি এক্সাম্পল স্বরূপ বলি, যেটা এখানে দেওয়া আছে যে মুন কি করে, মুনটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট অফ আর্থ। কারণ কি, চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে, তাই না, ব্যাপারটা তাই না, চাঁদ তো পৃথিবীর চাইতে ছোট,
তাহলে চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর একটা ন্যাচারাল, মানে এটা কোনো মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট না, ন্যাচারাল স্যাটেলাইট। মানে স্যাটেলাইটের সংখ্যাটা হচ্ছে এরকম যে একটা ক্ষুদ্র বস্তু যেটা নিজের চাইতে বড় একটা বস্তু চারপাশে ঘুরে স্পেসে, ঠিক আছে? তাহলে সেই হিসেবে যদি আমি তাই মনে করি, তাহলে হচ্ছে চাঁদটা হচ্ছে আমাদের পৃথিবীর একটা ন্যাচারাল বা প্রাকৃতিক স্যাটেলাইট, কারণ চাঁদটা আমাদের পৃথিবীর চারপাশে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরে, তাই তো? তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এটা গেল, এটুকু মনে রাখবেন, ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তারপরে বলছে উই নো দ্যাট কমিউনিকেশন রিফার্স টু দ্য এক্সচেঞ্জ শেয়ারিং অফ ইনফরমেশন বিটুইন টু অর মোর এন্টাইটিস থ্রু এনি মিডিয়াম অর চ্যানেল। বলছে কমিউনিকেশনের সংজ্ঞাটা আমাদের এখানে, যে আমরা জানি কমিউনিকেশনটা কি, আমরা ইনফরমেশন ট্রান্সফার করব বা শেয়ার করব বা এক্সচেঞ্জ করব কার মধ্যে, দুইটা অবজেক্টের মধ্যে বা দুইটা কি বলবো সেন্ডার আর রিসিভারের মধ্যে, অথবা আমাদের এন্টাইটি বলতে বোঝাচ্ছে যে হচ্ছে সেন্ডার আর রিসিভার আর কি, তার আর মাঝখানে থাকবে একটা মিডিয়াম, ঠিক আছে? তাহলে আমাদের কি বলতে পারি যে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডিং আর রিসিভিং, তার মাঝখানে একটা মিডিয়াম, তিনটা অংশ থাকবে। ইন আদার ওয়ার্ডস ইট ইজ নাথিং বাট সেন্ডিং, রিসিভিং এন্ড প্রসেসিং অফ ইনফরমেশন। এটা খুবই মজার, এই জিনিসটা পড়ে রাখবেন, ঠিক আছে? ওকে, তারপরে এখন আমরা গেলাম, আমাদের প্রথমে বলছি সংজ্ঞা দিচ্ছি স্যাটেলাইটের, তারপরে দিলাম কমিউনিকেশনের, তারপরে এখন আমরা বলবো স্যাটেলাইট কমিউনিকেশনটা কি। বলছে if the communication takes place between any two earth stations through a satellite then it is called a satellite communication। দেখেন এখানে সেন্ডার আর রিসিভারটা কে, দুইটা আর্থ স্টেশন, ঠিক আছে? দুইটা আর্থ স্টেশন হচ্ছে সেন্ডার আর রিসিভার, আর মাঝখানে মিডিয়ামটা কি, স্যাটেলাইট। মানে স্যাটেলাইটের মাধ্যমে দুইটা আর্থ স্টেশনের মধ্যে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাই হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন, ঠিক আছে? বোঝা গেছে? জি ম্যাম। Okay, both in this communication, electromagnetic waves are used as carrier signals. আমাদের স্যাটেলাইট কমিউনিকেশনের সময় অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো ইউজ করা হবে ক্যারিয়ার সিগন্যাল হিসেবে। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বৈশিষ্ট্য বা ফিচার বলেন দেখি একটা। আপনারা ইএম ফিল্ড পড়ছেন না? জি ম্যাম, আপনি আমি পড়াইছেন। তো মনে পড়াইছিলাম, তাই না? জি ম্যাম, জি ম্যাম, আচ্ছা, বেশিরভাগ জিনিস আমি আপনাদের পড়াইছি না, অনেকগুলো পড়াইছি। আপনাদের মনে জি আর ম্যাম। কোনো সাবজেক্ট পাবো না আমি, বা মাইক্রো প্রসেসর মেবি পাইতে পারি, বাট নাও পাইতে পারি, বাট মনে হয় না পাবো হয়তো বা আর কোনো সাবজেক্ট আপনাদের। ম্যাম ভিএলএসআই তো আপনি নেন। ও হ্যাঁ, ভিএলএসআইও তো নাই, কিন্তু এখন তো শাকিল স্যার নেই আবার মাঝখানে, এই আচ্ছা ঠিক জি আছে। ম্যাম, আমরা করতেছি ভিএলএসআই শাকিল স্যারের কাছে। ম্যাম আপনি ও। যত সম্ভব শুধুমাত্র ম্যাম আমাদের মনে হয় মাইক্রো কন্ট্রোলারটা একটু পাইতে পারেন, তাছাড়া মাইক্রো মনে হয় নাই। প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার না। সরি মাইক্রো প্রসেসরটা মনে হয় আপনি হ্যাঁ, পাইতে পারেন। ওটা সামনে সেমিস্টারে পাইতেও পারি, নাও পাইতে পারি, অন্য ব্যাচের হয়তো বা দিতে পারে, জানি না। আচ্ছা সমস্যা নেই। ম্যাম এমনিতে মাইক্রো প্রসেসরটা কে নেয়? মাইক্রো প্রসেসর অ্যাকচুয়ালি আমাদের ভার্সিটিতে মাইক্রো প্রসেসর তেমন কেউ নেয়ই না, বুঝছেন? না আমি বলতেছি কোন টিচার নেন? আমি এই নি। ও আপনি ম্যাম যদি এই আমাকে সেমিস্টারে তো জিজ্ঞাসা করেন, অন্য গ্রুপে তামসে ম্যাম দেখলাম নিচ্ছে। মাইক্রো প্রসেসরটা তামসি ম্যাম নেয় আপনার এই সেমিস্টারে নিচ্ছে, আর এর আগের একটা সেমিস্টারে নিছিল, মানে এটা নিয়ে 2টা, আর আমার এটা নিয়ে মনে হয় 3টা নেওয়া হবে, 3বার। এই আমি সব সাবজেক্টে নিয়ে আর কি, বুঝছেন, কোনো সাবজেক্ট বাদ নাই আমার। এই নাম যে ফুয়াদ দিবা নিছিল, তো সেজন্য ফুয়াদের সাথে কন্টাক্ট হয়েছিল, ফুয়াদ বললো। হ্যাঁ, আপনার তামসি ম্যাডাম এবার নিচ্ছে মনে হয়, আমি এবার হচ্ছে মাইক্রো প্রসেসর নিচ্ছি না, এর আগের বার ম্যাম নিচ্ছি। মাইক্রো কন্ট্রোলার ম্যাম অন্য কেউ নেয় না? আমি সরি ম্যাম কন্ট্রোল মাইক্রো প্রসেসর, না প্রসেসর না, যে কন্ট্রোল সিস্টেম, সরি কন্ট্রোল সিস্টেম মেবি হচ্ছে রাজিবিল্লাহ স্যার। রাজিবিল্লাহ স্যার নাই আপনাদের। হ্যাঁ, উনি বাদে অন্য কেউ নেয় না? তা বলতে পারছি না, আমি নি না তো। ও ইয়ে নেয় হয়তো, বা আপনাদের আগে সুমন স্যার নিতেন মেবি। এখন ম্যাডাম বেশ কয়েক সেমিস্টার ধরে রাজিবুল্লাহ স্যারই নিতেছেন। হ্যাঁ, আমিও তো তাই জানি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখেন, তারপরে বলছে দিস সিগন্যালস ক্যারি দ্য ইনফরমেশন সাচ অ্যাজ ভয়েস, অডিও, ভিডিও অর এনি আদার ডাটা বিটুইন গ্রাউন্ড এন্ড স্পেস এন্ড ভাইস ভার্সা। মানে হচ্ছে কি করে, ক্যারিয়ার সিগন্যাল গুলো কি কি ক্যারি করে, আমাদের যে কোনো কিছু ক্যারি করতে পারে, ভয়েসের একটা সিগন্যাল হতে পারে, তারপরে অডিও, ভিডিও বা যে কোনো ডাটা সিগন্যাল হতে পারে, কার মধ্যে, দুইটা আর্থ স্টেশনের মধ্যে, ঠিক আছে? এখন কথাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে যেটা বলতেছিলাম, যে একটা ইলেকট্রিক ওয়েভ থাকলে অবশ্যই সেখানে একটা ম্যাগনেটিক ওয়েভও থাকবে, ঠিক আছে? তো এই দুটো মিলাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমরা পাই। আর এই কমিউনিকেশনের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ইউজ করার এটাই কারণ, যেখানে আমরা ইলেকট্রিক প্রপার্টিটা ইউজ করতে পারবো,
সেখানে ওটা ইউজ করব, আর যেখানে ম্যাগনেটিকটা করতে হবে সেখানে ওটা করব। এর ফলে আমাদের অনেক ধরনের ইনফরমেশন পাস করতে পারবো, ঠিক আছে? এই আচ্ছা, এবার বলেন তো সর্বপ্রথম স্যাটেলাইট কোনটা যেটা স্পেসে লঞ্চ হয়েছে? ম্যাম রাশিয়ার নাম কি? স্পুটনিক মেবি। দেখে দেখে বললেন না না দেখে বললেন? না ম্যাম এইটা শিওর না আর কি যে ওটা স্পুটনিকটা লেখা কি। আছে তো, দেখতে পাচ্ছেন না? ও আচ্ছা, না ম্যাম এটা দেখিনি আসলে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটা এটা আমি জাস্ট লিখে রাখছি আপনাদের জানার জন্য যে এটা হচ্ছে সর্বপ্রথম আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যেটা নাম ম্যাম হচ্ছে এটা তো স্পুটনিক 1। রাশিয়া না ম্যাম? কি? এটা হ্যাঁ, রাশিয়ান রাশিয়া। এক্সপেক্টিং ওয়ান। হ্যাঁ হ্যাঁ, ওটাই স্পুটনিক 1। তারপরে এটার পরে 18 ইয়ার পরে ইন্ডিয়াও একটা বের করছিল, সেটা নাম হচ্ছে আরিয়াভাটা, বুঝছেন? আরিয়াভাটা। ম্যাম এটা আর্যভট্ট, মানে বাংলায় উচ্চারণ হবে। আর্যভট্ট হতে পারে, ওদের হিন্দি তো একটু এরকম ভাবেই বলে, জি ম্যাম। মানে ওদের হচ্ছে সব উচ্চারণগুলো আমাদের থেকে একটু আলাদা হয়। জি ম্যাম কলকাতাতে সুরিয়া সেম বলে। হয়। আচ্ছা যাই হোক, এখন তাইলে আপনাদের কি নেক্সট পড়াবো যে কেন আমাদের স্যাটেলাইট কমিউনিকেশন দরকার? না এখানে ম্যাম, 3টা কালকে প্যারা পড়ি। আছে। ওকে, ম্যাম একটা প্রশ্ন, কালকে পড়ি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ইউজ করা হয়